পরের দিন খুব সকালে আনিশা আয়ানকে নিয়ে হসপিটালে চলে গেল। রায়ান চৌধুরী ইতিমধ্যে তার পরিচিত একজন সার্জনের সাথে কথা বলে রেখেছে। তিনি আগেই অপারেশনের সকল ব্যবস্থা করে রেখেছেন। আসার কিছুক্ষণের মধ্যেই আয়ানকে অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আনিশা দুরু দুরু বুকে হসপিটালের করিডোরে পায়চারা করছে। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে আর মনে মনে অবিরাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে যেন ছেলেটার সার্জারি সুস্থভাবে সম্পূর্ণ হয়। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আয়ান সুস্থ হয়ে যাবে। আনিশা ঘুরে তাকিয়ে দেখলো রায়ান চৌধুরী দাঁড়িয়ে আছেন। সে অবাক হয়ে বলল, স্যার আপনি এখানে? আপনার তো এখন অফিসে থাকার কথা। রায়ান চৌধুরী শান্ত স্বরে বলল, আপনার এই দুঃসময়ে না এসে পারলাম না। কৃতজ্ঞতায় আনিশার চোখ দুটো ভিজে উঠল। জীবনে এত বিপদের সময় সে খুব কম মানুষের কাছ থেকেই সাহায্য পেয়েছে। আনিশা চোখ মুছে বলল, আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। আপনি আমার ছেলেটার জন্য এত কিছু করছেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। রায়ান চৌধুরী মৃদু হেসে বলল, এভাবে বলবেন না, মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য। এই বলে রায়ান চৌধুরী হসপিটাল থেকে বের হয়ে গেল। আনিশা ভাবলো হয়তো অফিসে চলে গেছেন। কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটারের দরজা খুললো। ডাক্তার বের হয়ে এসে জানালেন অপারেশন সাকসেসফুল। আয়ানের সার্জারি ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, সে সুস্থ আছে। এখন তাকে বেডে রাখা হয়েছে, 2 দিন পরেই বাসায় নিয়ে যেতে পারবে। আনিশা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এতক্ষণ সে খুবই চিন্তায় ছিল ছেলের জন্য। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। রায়ান চৌধুরী আয়ানের জন্য বেশ কিছু ফলমূল নিয়ে হাজির হলো। আনিশা বেশ অবাক হলো, তার মনে এগুলো আনার জন্যই রায়ান বাহিরে গিয়েছিল। আনিশা ভেবে পেল না রায়ান চৌধুরী এত কিছু কেন করছে। সে ভাবলো নিশ্চয়ই তিনি একজন মহান মানুষ। অমানিশা গর্ভ অবস্থায় যখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন সে কিছুটা নিজের ভুল বুঝতে পেরেছিল, কিংবা মৃত্যু ভয়ে সে ভুল স্বীকার করতে চেয়েছিল এবং আনিশার সাথে দেখা করতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলে যেতেই অমানিশার আসল রূপ আবার সামনে চলে এলো। মূলত সে একজন ধনী যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সেজন্যই নিজের মধ্যে পরিবর্তন এনেছে। কয়েকদিন পর পর পার্লারে যাওয়া, ঘষা মাজা করে নিজের সৌন্দর্য সেই পুরুষের কাছে আকর্ষণীয় করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অমানিশা। হলো তাই, সে যুবক আমানিশার ডাকে সাড়া দিল। শুরু হলো দুজনের চুটিয়ে প্রেম। প্রথম প্রথম ফোনে কথা হতো, এরপর বাইরে দেখা করা, এরপর তো প্রেমিককে একদম বাসাতেই নিয়ে আসা। রাতুল দেশে না থাকায় অমানিশার জন্য এ ব্যাপারটা একেবারেই সহজ হয়ে গিয়েছে। মূলত নিজের এই সুবিধার জন্যই রাতুলকে বিদেশে যাওয়ার জন্য ফুসলিয়েছিল অমানিশা। রাতুল দূর দেশে কঠোর পরিশ্রম করে মাসে মাসে টাকা পাঠায়, আর সেই টাকাতেই অমানিশা আর তার নতুন প্রেমিক মিলে বিলাসিতার জীবন কাটাচ্ছে। রাতুলের বিশ্বাস তার স্ত্রী হয়তো কষ্ট করে সংসার সামলাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে গেছে, তার সেই বিশ্বাসের পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করছে অমানিশা। তবে অমানিশা হয়তো ভুলে গেছে সব প্রতারণারই একদিন হিসাব মেটানোর সময় আসে, আর সেই সময়টা যে খুব বেশি দূরে নয় তা সে এখনো বুঝতে পারেনি। গত 1 সপ্তাহ যাবৎ অমানিশা অফিসে আসতে পারেনি। আনিশা অফিসে আসতে পারেনি, তাই অনেক কাজ জমে গেছে। নিজের টেবিলে বসে সেগুলোই মনোযোগ দিয়ে শেষ করছিল সে। কিবোর্ডের দ্রুত আঙ্গুল চলছে, তার দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ। কখন যে রায়ান চৌধুরী তার সামনে এসে দাঁড়ালো সে টেরি পায়নি। মিসেস আনিশা। রায়ান চৌধুরীর ডাক্কা মাত্রই সে তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়লো। রায়ান চৌধুরী হাতের ইশারায় তাকে বসতে বলল, বসুন, আপনি নিজের কাজ করুন। জি স্যার। শুনুন, আজ অফিস ছুটির পর সামনের ক্যাফেতে একটু বসবেন। আনিশা থতমত করছে, তার মানে সে বসতে চাচ্ছে না। এর কারণ ডিভোর্সের পর থেকেই সমাজে সে নানান কটু কথা শুনে আসছে। এখন আবার কোনো পুরুষের সাথে লোকে দেখলে কত কথা উঠবে।
আনিশা সেসব চিন্তা করছিল। এর মাঝে রায়ান চৌধুরী বলল, ঠিক আছে, আপনি কাজ করুন, ছুটির পর থাকবেন, আপনার সাথে কিছু কথা আছে। এই বলে রায়ান চৌধুরী চলে গেল। আনিশা চেয়ারে ধপ করে বসে পড়ল। রায়ান চৌধুরীর কি কথা থাকতে পারে তার সাথে? অফিস ছুটির পর আনিশা আর রায়ান চৌধুরী মুখোমুখি বসে আছে একটা ক্যাফেতে। রায়ান চৌধুরী কফির কাপে চুমুক দিয়ে বলল, মিসেস আনিশা, আপনি আমার পরিচয় জানেন? আনিশা এই ধরনের প্রশ্নে একটু অবাক হলো। সে বলল, আপনি রায়ান চৌধুরী, চৌধুরী গ্রুপের ম্যানেজার। রায়ান চৌধুরী চোখের চশমাটা খুলে টেবিলে রাখলো, তারপর বলল, এর বাইরে আমার আরো একটি পরিচয় আছে, শুনবেন? আনিশা পরিচয় জানতে আগ্রহ দেখালো। রায়ান চৌধুরী আনিশার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলুন তো, আপনার ভার্সিটির সেই সিনিয়র রনিকে কি মনে আছে? প্রশ্ন শুনে আনিশা এক লোহমায় রায়ান চৌধুরীর দিকে তাকায়। ছোট্ট করে চাটা চুল, সাপদারি আর গোপের আড়ালের চেহারাটা সে গভীরভাবে লক্ষ্য করে। হ্যাঁ, মনে পড়ছে। আনিশা এখনো রায়ানের দিকে তাকিয়ে আছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে যে এটাই সেই রনি। আমি রনি। আনিশা এবার নিশ্চিত হলো। এতদিন এই জন্যই রায়ান চৌধুরীকে এত চেনা মনে হচ্ছিল। আনিশা বিস্ময় হয়ে তাকিয়ে রইল। আপনি রনি? হ্যাঁ, আমি রনি। আপনি আমাকে এতদিন চিনতেই পারেননি? অবশ্য চেনার কথাও না, সে 10-12 বছর আগের কথা। এখন কি করে চিনবেন? তখন আপনার বড় চুল ছিল, দাড়ি গোঁফ ছিল না। এখন তো চুল ছোট করছেন, দাড়ি গোঁফ রেখেছেন, চিনব কি করে? তবে চেনা চেনা লাগছিল। রায়ান চৌধুরী হালকা হাসলেন। আনিশা কি বলবে খুঁজে পেল না। এর মধ্যে রায়ান চৌধুরী বলল, তোমার ব্যাপারে আমি সব শুনেছি। তোমার সাথে খুব খারাপ হয়েছে। সবই আসলে মানুষের ভাগ্য। ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায়। আনিশা চুপ করে থাকে। তার মনে পড়ে যায় সেই 10 বছর আগের কথা। রনি আর আনিশা একই ভার্সিটিতে পড়তো। রনি আনিশার সিনিয়র। একদম শুরুর দিক থেকেই রনি আনিশাকে পছন্দ করত। ধীরে ধীরে সেই পছন্দ রূপ নেয় ভালোবাসায়। একদিন আনিশাকে নিজের ভালোবাসার কথা জানাতে গিয়ে আনিশার ভাইয়ের হাতে পিটুনিও খেয়েছিল। রনির প্রতি আনিশার কোনো অনুভূতি কাজ করতো না, কারণ তখন সে রাতুলের সাথে প্রেম করছে। অন্য একজনের সাথে সম্পর্কে আছে জেনেও রনি কখনো আনিশার পিছু ছাড়েনি। কয়েকবার তার পরিবারের কাছেও গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে। তার পরিবার রাজি হয়ে কি করবে? আনিশা তো অন্য কাউকে ভালোবাসে। আনিশার সাথে রাতুলের বিয়ে ঠিক হওয়ার পর আনিশা যেদিন তার সব বন্ধু বান্ধবদের বিয়ের কার্ড দিচ্ছিল, তখন কোত্থেকে রনি আসলো। সে বলেছিল, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা নাকি পরিণত পায়, আমি সেই অপেক্ষা করব। তুমি একদিন ঠিক আমায় বুঝতে পারবে। রনি সেদিন খুব কেঁদেছিল, কিন্তু আনিশা তার সেসব কথা হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ আবার সে রনির মুখোমুখি। নিয়তি কি অদ্ভুত। আনিশার চোখে পানি টলমল করছে। সে কাঁপা গলায় রায়ানকে প্রশ্ন করলো, আপনার পরিবার? আমার পরিবারে কেউ নেই। মা ছিল, তিনিও কিছুদিন আগে পরপারে পাড়ি জমিয়েছেন। বাবা তো ছোটকালেই মারা গিয়েছিলেন। আনিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আপনার স্ত্রী সন্তান? রায়ান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, বছর পাঁচেক আগে মায়ের পছন্দে আমি একজনকে বিয়ে করেছিলাম। 2 বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না। ডাক্তার দেখানোর পর জানতে পারলাম যে আমি কখনো বাবা হতে পারবো না। এই কথা শোনার পর দিনই আমার বউ আর তার আগের প্রেমিকের হাত ধরে চলে যায়। মা আবারও অনুরোধ করছিলেন আমি যেন আবার বিয়ে করি, কিন্তু বিয়ের স্বাদ যে আমার মিটে গিয়েছে। আনিশা এতক্ষণ মনোযোগ দিয়ে রায়ানের কথা শুনলো। সে ভাবলো মানুষের জীবন কতই না বিচিত্র। মানুষকে দেখে বোঝার উপায় আছে যে এক একজন মানুষ কত শত দুঃখ নিজের ভিতর বয়ে বেড়ায়। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার নামতে শুরু করেছে। রায়ান চৌধুরী বলল, আজ আমরা উঠি। আপনি তো বাচ্চা রেখে এসেছেন, বাকি কথা না হয় পরে হবে। একদিন আপনাদের বাসায় আসবো আমি। এই বলে রায়ান একটা হাসি দিল। আনিশার নিঃশব্দে উঠে চলে গেল। রাতুল দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।
আবার আসার সময় বউকে সহ সঙ্গে নিয়ে আসবে। এই কয়েক বছরে অনেক টাকা কামিয়েছে সে, সব টাকা অমানিসার কাছে গচ্ছিত রেখেছে। এদিকে রাতুল আসার খবর শুনে অমানিসা সব টাকা পয়সা নিয়ে তার প্রেমিক সহেলের সাথে ভেগে গেল। সহেল সব টাকা পয়সা, স্বর্ণ গহনা নিয়ে অমানিসাকে পতিতালয়ে বিক্রি করে দিল। আসলে যাকে অমানিসা বড়লোক ভেবেছিল, সেই সহেল আসলে কোনো বড়লোকের ছেলে ছিল না। সে বেশ ধরে থাকতো বড়লোকই, যাতে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়। মূলত তার বেশভূষা ছিল মেয়েদের জন্য ফাঁদ। যে ফাঁদে পা দিত তারই জীবন ধ্বংস হয়ে যেত। মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে সুযোগ বুঝে পতিতালয়ে বিক্রি করে দিত সহেল। অমানিসার সাথেও একই কাজ করেছে সে। রাতুল বিদেশ থেকে ফিরতেই তার মাথায় যেন বাজ পড়ল। অমানিসা পালিয়েছে, সাথে নিয়ে গেছে তার পরিশ্রমে অর্জিত সকল টাকা পয়সা। আশেপাশের লোকজনের কাছে সে অমানিসার সব কাহিনী শুনল। রাতুল বিদেশে যাওয়ার পর থেকেই নাকি সে একটা লোককে নিয়মিত ঘরে তুলতো। মানুষ এটা নিয়ে আলোচনা করলেও সে নাকি আমলে নিত না এগুলো। সব শুনে রাতুল বেশ ভেঙে পড়ে। অমানিসা এতটা নোংরা, ছি! এমন একটা নোংরা মেয়ের জন্যই রাতুল এত কিছু করলো। আর যাকে রাতুল ভালোবেসে বিয়ে করেছিল, সেই আনিশার কথা সে কখনো ভাবেনি। তাকে সুখে রাখার জন্য সে আলাদা কিছু কখনো করেনি, তাও কখনো কোনো অভিযোগ করেনি আনিশা। আজ আনিশার কথা বড্ড মনে পড়ছে রাতুলের। সে যে কত বড় অন্যায় করেছে, আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার মন অনুশোচনায় দগ্ধ হচ্ছে বারবার। সে সিদ্ধান্ত নেয় আনিশার কাছে ক্ষমা চেয়ে যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনবেই আনবে। অন্ধকার ঘর, জানালাবিহীন দম বন্ধ করা পরিবেশ। মেঝেতে গুটিসুটি মেরে বসে আছে অমানিসা। এলোমেলো চুল, ক্লান্ত শরীর, চোখে ভয়ের ছাপ। কিছুক্ষণ পর পর সে উঠে ঘরের ভেতর এদিকে ওদিকে পালানোর রাস্তা খুঁজে মরছিল, কিন্তু আফসোস, পালানোর কোনো রাস্তা সে খুঁজে পেল না। অমানিসা হতাশ হয়ে বসে রইল। তার অতীতের সব ঘটনা একে একে চোখের উপর ভেসে উঠল। আনিশার সাথে বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে রাতুলের সাথে বেইমানি করা সব। অমানিসা বুঝতে পারল সে তার কৃতকর্মের ফল পাচ্ছে। এটাই হয়তো তার নিয়তি। দুরবস্থায় পড়ে অমানিসা এখনো অনুশোচনায় ভুগছে, কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে দুজন মহিলা দরজা খুলে ভিতরে ঢুকলো। একজনের পরনে ভারী শাড়ি, মুখ ভর্তি মেকআপ করা, যেন এখনই কোনো বিয়ে বাড়ি থেকে এসেছে। অন্যজন সুতির শাড়ির সাথে হালকা সাজ দিয়েছে। মহিলা দুজন ঢুকতেই অমানিসা তাড়াতাড়ি উঠে তাদের সামনে গিয়ে একজনের হাত ধরে বলল, তোমরা আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো প্লিজ, দোহাই লাগে, আমাকে এখান থেকে বের করো। মহিলাটি অমানিসাকে একটা ধাক্কা দিয়েতেই অমানিসা ছিটকে একটু দূরে সরে যায়। মহিলা দুটি হো হো করে হেসে ওঠে, যেন অমানিসার কথায় তার বেশ মজা পেয়েছে। বাড়ির শাড়ি পরা মহিলাটি অমানিসার গাল চেপে ধরে বলে, মাগি, তোকে টাকা দিয়ে কিনেছি জানিস তুই? খবরদার, এখান থেকে পালানোর চেষ্টা করলে একদম আস্ত রাখবো না। এই, ওকে তৈরি করে নিয়ে আয়, আজ দামি একজন খদ্দের এসেছে যে। শেষের কথাটা পাশের মহিলার উদ্দেশ্যে বলে একটা শয়তানি হাসি দিয়ে মহিলা বের হয়ে গেল। কথাবার্তায় বোঝা গেল যে এই মহিলাই এই পতিতালয়ের সর্দারনী। অমানিসা দুহাতে মুখ ডেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। সে জানে না ভবিষ্যতে তার সাথে কি হতে চলছে, কি করে বের হবে সে এই জাহান্নাম থেকে। আনিশার আজ অফিস ছুটি হতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সে চেষ্টা করছিল তাড়াতাড়ি বাসায় ফেরার। খুব দ্রুত হেঁটে আনিশা যখনই বাসার গেট দিয়ে ঢুকবে, অমনি একটা হাত আনিশার হাতখানা খপ করে চেপে ধরলো। বিরক্ত নিয়ে আনিশা তাকাতে দেখলো রাতুল তার সামনে দাঁড়িয়ে। রাতুল আনিশার হাত ধরেছে দেখে আনিশার রাগে অগ্নিশর্মা হয়ে ঝাড়া মেরে রাতুলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর বলল, আমার হাত ধরার সাহস আপনাকে কে দিয়েছে? রাতুল অনুনয়ের স্বরে বলল, প্লিজ আনিশা, একটাবার আমার কথা শোন। আমি তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাদের বাসায় আমি কোনোভাবেই ঢুকতে পারছি না।
দারোয়ান আমাকে ভিতরে যেতে দেয় না, প্লিজ শোনো একটু। আনিশা রাতুলের কথা পাত্তা না দিয়ে ভিতরে চলে যেতে নিলে রাতুল আবারও তার হাত চেপে ধরে। আনিশা আবার নিয়ন্ত্রণ হারিয়ে রাতুলের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, তোমার সেই আদুরে বউ বুঝি তার আরেক নাগর নিয়ে ভেগেছে। এখন শূন্য স্থান পূরণ করতে আমাকে দরকার। এমন উদ্দেশ্য নিয়ে যদি এসে থাকো তাহলে শুনে রাখো, আমার স্বামীর প্রয়োজন নেই। আমি একাই সব করতে পারি। আমার বাচ্চাদেরও বাবার প্রয়োজন নেই। আমি ওদের মা, আমি ওদের বাবা। তুমি এখন যেতে পারো। কোনোদিনও তোমার ওই কুৎসিত চেহারা আমি আর দেখতে চাই না। এই বলে আনিশা হন হন করে বাড়ির ভিতরে চলে গেল। পিছন থেকে ছলছল চোখে আনিশার যাওয়ার পানে তাকিয়ে রইল রাতুল। এই মুহূর্তে তার সবচেয়ে বেশি রাগ হচ্ছে অমানিসার উপর। রাতুলের জীবনে অমানিসা নামক এই অভিশাপ না আসলে হয়তো তার জীবনটা আরো সুন্দর হতো। এই মুহূর্তে অমানিসাকে সামনে পেলে পায়ের নিচে পিষে ফেলতো রাতুল। আপাতত এই মুহূর্তে তার এটাই ইচ্ছে করছে। রাত অনেক হয়েছে, ঘরে সব লাইট নিভিয়ে শুধু বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়ে বসে আছে আনিশা। তার চোখে ঘুম নেই। পাশে ঘুমিয়ে আছে আয়ানার আনাবিয়া, দুটো নিষ্পাপ মুখ। ওদের ঘুমন্ত মুখের দিকে তাকালেই আনিশার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই বয়সে তার বাচ্চা দুটো বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের বাবা থেকেও নেই। রাতুল কতটা নিষ্ঠুর! সে কিভাবে বাচ্চা দুটোকে ছেড়ে নতুন বউ নিয়ে দিন কাটিয়েছিল। আনিশা ও বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর একটা বারও বাচ্চাগুলোর খোঁজ নেয়নি। এখন প্রয়োজন হয়েছে বলেই ছুটে এসেছে। এসব ভেবে আনিশার দু চোখে জল ভরে উঠল। সকালবেলা সকালের নরম আলো জানালা দিয়ে আনিশার চোখে মুখে আছড়ে পড়তেই সে দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিল। আয়ানকে ঘুম থেকে তুলে রেডি করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিল। আয়ান আজ তার মামার সাথে স্কুলে যাচ্ছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে আনিশা হাঁফ ছেড়ে সোফায় বসলো। আনিশা সোফায় বসতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আনিশা কিছুটা অবাক হলো। রায়ান চৌধুরী, আপনি এই সময়ে? রায়ান হালকা হেসে বলল, ভিতরে আসতে বলবেন না। আনিশা কিছুটা ইতস্ত করে সরে দাঁড়ালো। আসুন, ভিতরে আসুন। রায়ান চৌধুরী ভিতরে গিয়ে সোফায় বসলো। আনিশা বলল, আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। না লাগবে না, আপনি একটু বসুন, আপনার সাথে কিছু কথা বলবো। রায়ান চৌধুরীর কণ্ঠে গাম্ভীর্য। আনিশার ভিতর এই মুহূর্তে কোনো সংকোচ বোধ হচ্ছে না। হয়তো রায়ান চৌধুরীর আসল পরিচয় জানার কারণে, আর না হয় কারো কয়েকবার এভাবে রায়ান চৌধুরীর মুখোমুখি বসার কারণে। আনিশার সামনের সোফাটায় বসলো, আস্তে করে বলল, জি বলুন। কিছুক্ষণ চুপ থেকে রায়ান চৌধুরী বলল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, সরাসরি বলছি। আমি আপনাকে বিয়ে করে আপনার এবং আয়ান আনাবিয়ার দায়িত্ব নিতে চাই, যদি আপনি রাজি থাকেন। এই বলে রায়ান আনিশার মুখের দিকে তাকিয়ে তার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো। আনিশা কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইল। এরপর বলল, আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? রায়ান হাসলো। আপনি একজন স্বাবলম্বী নারী, আপনাকে দয়া দেখানোর প্রশ্নই আসে না। আপনাকে আমি সম্মান করি আগে থেকেই। আনিশা আবার প্রশ্ন করলো, আপনি সিরিয়াস? আমি আগে থেকেই আপনাকে ভালোবাসতাম। ভাগ্যের জোরে আমাদের আবার দেখা হয়ে গেল। আমার কি মনে হয় জানেন কি? বহু বছর আগে আমি আপনাকে বলেছিলাম, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি আপনাকে পাবো। হয়তো সেটাই সত্যি হতে যাচ্ছে। আনিশা আবার হাসলো। আমি যদি রাজি না হই, কি করে সত্যি হবে? আমি বিয়ে নিয়ে ভাবছি না। একজনকে ভালোবেসে আমি ঠকে গিয়েছি বাজেভাবে। আমি আবারও সেই একই ঝামেলায় পড়তে চাচ্ছি না। আমি আপনার সম্পর্কে সবই জেনেছি। আপনার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু দেখুন, আমি তো রাতুল না। আনিশার চোখে দ্বিধা ভয়। সে বলল, আমার বাচ্চারাই আমার কাছে সব। আমি কখনো তাদের কষ্ট পেতে দিতে পারবো না। তারা কখনোই কষ্ট পাবে না। আমি তাদের বাবা হতে চাই আনিশা। তাহলে আমারও আর একটা সন্তানের অভাব বোধ হবে না। কিছুক্ষণ নীরবতা।
রায়ান উত্তরের আশায় আনিশার মুখ পানে চেয়ে আছে। তারপর আনিশা আস্তে করে বলল, আমাকে একটু সময় দিন, আমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। রায়ান হালকা হেসে বলল, আমি অপেক্ষায় থাকবো। এই বলে রায়ান চৌধুরী উঠে দাঁড়ালো। আমি আজ তাহলে আসি, ভালো থাকবেন। রায়ান চৌধুরী যাওয়ার পরও আনিশা অনেকক্ষণ ওভাবেই বসে রইল। সেই বিষয়টি নিয়ে ভাবতে লাগলো, রায়ান চৌধুরীকে আনিশা যতদূর জানে, সে একজন ভালো মানুষ, প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আত্মসম্মানের দিক দিয়ে তিনি খুবই উঁচুমানের। অফিসের সকল কলিগ ওনার প্রশংসায় পঞ্চমুখ। ভার্সিটি লাইফেও রনি নামের এই রায়ান চৌধুরী একজন ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু আনিশার ভয় তো একটা জায়গায়, সে তো রাতুলকেও অনেক ভালো পেত। রাতুলও তার চোখে অনেক ভালো মানুষ ছিল। সে তো পাল্টাতে দেরি করলো না। এবারও যদি এমন কিছু হয়। আনিশা সিদ্ধান্ত নিল সে তার মায়ের সাথে বিষয়টা আলোচনা করবে। সে যখনই কোনো বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তখনই মা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেই ভাবা সেই কাজ। আনিশা তার মায়ের সাথে কথা বলল। তিনি বললেন, পুরুষের ছায়া ছাড়া সমাজে নারীর কোনো দাম নেই। যুগ যতই আধুনিক হোক না কেন, এই যেমন তোর অবস্থা দেখ না, সমাজের কত কটু কথা শুনলি। কেন জানিস, তুই যে ডিভোর্সি। এখন আমি বলবো ছেলেটা যদি ভালো হয় তুই রাজি হয়ে যা, বাকিটা তোর ইচ্ছে। তোকে আমরা জোর করব না। আর আমরাও এবার আর ভুল করব না। আমরাও ভালো করে খোঁজ খবর নিচ্ছি ছেলের। তুই ভালো করে ভেবে দেখ, ছেলে মেয়ে দুটোর বাবার অভাব পূরণ হবে, তুইও সুখে থাকবি আমার মনে হয়। আনিশা মায়ের কথায় মাথা নাড়ল। ঠিক আছে, আমি ভেবে দেখব। এদিকে অমানিসাকে সাজিয়ে খাটের উপর বসিয়ে রাখা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, বাম গালে চরের দাগ স্পষ্ট। গতরাতে এক মাতাল খদ্দের শয্যাসঙ্গী হতে হয়েছিল তাকে। সে তার শরীরের এই অবস্থা করেছে। গতরাতের ঘটনার পর আজ যখন অমানিসা অন্য কাস্টমারের জন্য তৈরি হতে চাচ্ছিল না, তখন সর্দারিনী চর মেরে তার গাল লাল করে দিয়েছে। অমানিসার কাছে এই পতিতালয়ে আসার পুরো সময়টা জাহান্নাম মনে হচ্ছে। এখান থেকে সে বেরোনোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বিনিময়ে মার খেতে হচ্ছে সর্দারিনীর হাতে। তবু অমানিসা হাল ছাড়ছে না, সে এখান থেকে পালাবেই, যে করেই হোক। এদিকে রাতুল অমানিসা আর তার প্রেমিককে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে শাস্তি দিতে। অমানিসাকে হাতের নাগালে পাওয়া মাত্রই খুন করবে সে। ওই অমানিসার কারণে আজ রাতুলের জীবন জাহান্নাম হয়ে গেছে। আনিশাকে ফিরিয়ে আনার জন্য সে কৌশল অবলম্বন করতে লাগলো, কিন্তু কোনোটাই কাজে দিচ্ছে না। আনিশা কোনোভাবেই ফিরবে না। চায়ের দোকানের বেঞ্চিতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে রাতুল। এবার আনিশাকে আর জোর করবে না রাতুলের কাছে ফিরে আসতে, বরং এমন এক পরিকল্পনা করেছে যে আনিশা নিজে বাধ্য হবে রাতুলের কাছে আসতে। এই কথা মাথায় আসতেই রাতুল একটা শয়তানি হাসি দিয়ে মাথা নাড়ল। আনিশা অফিসে নিজের টেবিলে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে এক মনে। রায়ান চৌধুরী কেবিন থেকে বের হয়ে একে একে সবার কাজ প্রত্যক্ষ করছে। আনিশার টেবিল আনিশা অফিসের নিজের টেবিলে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে এক মনে। রায়ান চৌধুরী কেবিন থেকে বের হয়ে একে একে সবার কাজ প্রত্যক্ষ করছেন। আনিশার টেবিলে এসে তিনি আনিশার ফাইলগুলো চেক করছেন। এর মাঝে পরপর দুবার আনিশার ফোনে কল আসে। আনিশার মায়ের নাম্বার থেকে কল এসেছে, কিন্তু রায়ান চৌধুরী সামনে থাকায় আনিশা কল রিসিভ করছে না। রায়ান চৌধুরী আনিশাকে বলল, ফোন তুলুন, বারবার কল আসছে। আনিশা ফোন রিসিভ করতেই তার মা জানায় যে আয়ানের স্কুল ছুটি হয়েছে অনেক আগেই, কিন্তু আয়ান এখনো বাড়ি ফেরেনি। আয়ানের মামা তাকে আনতে গিয়েছিল স্কুলে, কিন্তু আয়ানকে পাওয়া যায়নি। এতটুকু শুনেই আনিশার পাগলপ্রায় অবস্থা। সে ধপ করে বসে পড়ে। নানান জায়গায় কল দিয়ে খোঁজ নিতে থাকে, কিন্তু কোথাও নেই। পরক্ষণেই তার মাথায় আসে রাতুলের কথা। রাতুল নিয়ে যায়নি তো। এটা মনে হতেই আনিশা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। রায়ান চৌধুরীকে বলে, স্যার, আমায় যেতে হবে, আয়ানকে পাওয়া যাচ্ছে না। বসুন আনিশা, শান্ত হন। আপনি এখন কোথায় খুঁজতে যাবেন? কোথায় আছে বলে
আপনার মনে হয়? আনিশা বলে, আমার মনে হয় ওই রাতুল নিয়ে গেছে আমার আয়ানকে। সে গত বেশ কিছুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে আমায় ফিরিয়ে নিতে। আমার মনে হয় ওই নিয়ে গেছে, আমায় যেতে হবে। রায়ান চৌধুরী একটু চুপ থেকে কিছু একটা ভেবে বললেন, আপনার যাওয়া ঠিক হবে না। আপনি বাসায় যান, আমি রাতুলের বাসায় যাচ্ছি। এটা হতে পারে আপনাকে আটকানোর পরিকল্পনা। আনিশা রায়ানের কথা ভেবে দেখে, রায়ান ঠিকই বলেছে। এটা আনিশাকে এখানে নিয়ে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। কিন্তু আনিশা যদি নিজে চায় রাতুলের কাছে না যায়, তাহলে জোর করে নিয়ে গেলে ওর লাভ কি? আনিশা রায়ানের কথায় সায় দিয়ে বলল, ঠিক আছে। কলিং বেল চাপতেই তড়িঘড়ি করে কেউ একজন দরজা খুলে দিল, যেন দরজা খোলার জন্য অপেক্ষা করেই বসে আছে। দরজার সামনে একজন পুলিশ সহ রায়ান চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় রাতুল। আপনারা কারা? এখানে কি চাই? রাতুল আমতা আমতা করে প্রশ্ন করলো। রায়ান চৌধুরী নির্লিপ্ত কণ্ঠে বলল, স্কুল থেকে যে ছেলেটিকে তুলে এনেছেন তাকে ফেরত দিন। আমি কোনো ছেলেকে তুলে আনিনি। আমি শুধু আমার ছেলেকে স্কুল থেকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছি। ঠিক আছে, আপনার ছেলেকে নিয়ে আসুন। না, ঠিক আছে, আপনার আনতে হবে না। এই বলে রায়ান রাতুলকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। ভিতরের একটি ঘরে আয়ানকে বাইরে থেকে দরজা বন্ধ করে বসিয়ে রাখা হয়েছে। রায়ান সেখানে যেতেই আয়ান উঠে এসে বলল, আঙ্কেল, আমি মায়ের কাছে যাব, আমাকে নিয়ে চলুন। রায়ান চৌধুরী আয়নের মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করে আয়নের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। রায়ানের সাথে আসা পুলিশ এবার রাতুলকে উদ্দেশ্য করে বলে, পরবর্তীতে আবার যদি ছেলের মায়ের অনুমতি ব্যতীত ছেলেকে নিয়ে আসো, তাহলে পরিণতি ভালো হবে না। এই বলে রাতুলের সামনে দিয়ে আয়ানকে নিয়ে বের হয়ে যায় তারা। রাতুল আর কিছু বলার বা করার সাহস পেল না। ছেলেকে ফিরে পেয়ে আনিশাও খুব খুশি হলো। কোনো ঝামেলা ছাড়া আয়ানকে ফিরিয়ে আনা আর একবার রায়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো আনিশা। রায়ানের দায়িত্ববোধ আর মহানুভবতা আনিশাকে সত্যি এবার মুগ্ধ করছে। আনিশা সিদ্ধান্ত নিল, রায়ানের প্রস্তাবে সে সম্মতি দিবে। তার বাচ্চারাও একজন ভালো বাবা পাবে। আনিশা এবং তার পরিবারের সম্মতিতে ঘরোয়াভাবে রায়ান আর আনিশার বিয়ে সম্পূর্ণ হলো। আনিশা পা দিল এক নতুন জগতে। অতীতে আনিশা ভালোবেসে রাতুলকে বিয়ে করে খুব যত্ন, ভালোবাসা, সম্মান পায়নি। কিন্তু রায়ান সম্পূর্ণ বিপরীত। অতীতের ভালোবাসা সে মানুষটিকে পেয়ে রায়ান আনন্দে আত্মহারা। আনিশার প্রতি যেমন ভালোবাসার কমতি রাখেনি, তেমনি বাচ্চাদের প্রতিও যত্নের কোনো কমতি রাখেনি রায়ান। যেন বাচ্চাদেরই জন্মদাতা পিতা রায়ান। রায়ান আনিশাকে কেবল এই কথাটি বলল, আমি তোমাকে বলেছিলাম না, সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পায়। দেখলে তো আমি তোমাকে কিভাবে পেয়ে গেলাম। এক যুগ পরে হলেও আমি আমার ভালোবাসাকে পেয়ে গিয়েছি। আনিশা উত্তরে শুধু হাসলো, আর রায়ান চৌধুরী মুগ্ধ দৃষ্টিতে সেই হাসি মন ভরে দেখে নিল। রাতুল আজ আবার এসেছে আনিশার কাছে। দারোয়ানকে আগেই নিষেধ করা হয়েছে যাতে এই লোককে ভিতরে ঢুকতে না দেওয়া হয়। দারোয়ান তাই রাতুলকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু রাতুল কোনোভাবেই দারোয়ানের বাধা মানছে না। দারোয়ান এবার বলল যে, আনিশা ম্যাডাম বাসায় নেই, আপনি এখানে অপেক্ষা করেন। রাতুল বাধ্য হয়ে গেটের সামনে দাঁড়িয়ে রইল আনিশার অপেক্ষায়। মিনিট 20 পরে একটা কালো গাড়ি থেকে নামলো গেটের সামনে। প্রথমে একজন সুদর্শন পুরুষ বের হয়ে আসলো গাড়ি থেকে। চোখের সানগ্লাস খোলা মাত্রই রাতুল চিনতে পারলো লোকটিকে। এটা সেই লোক যে বীরধপে আয়ানকে নিয়ে এসেছিল রাতুলের কাছ থেকে। রাতুল দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে দেখছিল। কিছুক্ষণ পর থেকে বের হয়ে আসলো আনিশা আর আয়ান। আনাবিয়া। আনিশার পরনে শাড়ি, চোখে মুখে প্রশান্তির ছোঁয়া, হাস্যোজ্জ্বল চেহারায় অসম্ভব সুন্দর লাগছে আনিশাকে। রায়ান আনিশার কোল থেকে আনাবিয়াকে কোলে তুলে নিল। আয়ানকে শহর নিয়ে তারা ভিতরে ঢুকবে এমন সময় রাতুল এসে সামনে দাঁড়ালো। রাতুলকে সামনে দেখে আনিশার মুখে হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। মুখ শক্ত করে আনিশা বলল, কি চাই এখানে? রায়ানের দিকে তাকিয়ে রাতুল বলল, এই লোকের সাথে তোমার কি সম্পর্ক?
হি ইজ মাই হাজবেন্ড। রাতুল যেন বিশ্বাস করতে পারছে না আনিশার কথা। এটা তুমি কি করলে আনিশা? তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। আমি চেয়েছি। বাকি কথা শেষ করার আগে আনিশা রায়ানের হাত ধরে রাতুলকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। রাতুল নির্বাক হয়ে পেছন থেকে তাকিয়ে রইল। শহরের শেষ প্রান্তে অন্ধকার এক গলিপথ ধরে হাঁটছে অমানিশা। পরনে ফিনফিনে পাতলা শাড়িতে রক্তের ছিটেফোঁটা লেগে আছে। চোখে তার ভয়ার্ত চাহনি। এদিক ওদিক তাকিয়ে সে খুব দ্রুত হেঁটে চলছে। উদ্দেশ্য বড় সড়কে উঠে রাতুলের বাড়িতে যাওয়া। কিছুক্ষণ আগেই সে একজন লোককে আঘাত করে এসেছে। লোকটা ছিল পতিতালয়ের নিয়মিত খদ্দের। আজ সে অমানিশাকে কিনে নিয়েছিল রাতের জন্য। কিন্তু অমানিশা তার পরিকল্পনা অনুযায়ী রুমে থাকা একটি কাঁচের গ্লাস ভেঙে লোকটার পেটে বুকে ভয়ঙ্কর ভাবে কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে লোকটি মেঝেতে পড়ে গিয়েছিল। মারা গিয়েছে কিনা সেটা অমানিশা জানে না। তার উদ্দেশ্য যে কোনো মূল্যে এখান থেকে বের হয়ে যাওয়া। তাই সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায়নি। এদিকে আনিশার নতুন করে জীবন শুরু করা কিছুতেই মানতে পারছে না রাতুল। ঘরে বসে একের পর এক সিগারেট শেষ করছে সে। সিগারেটের ধোঁয়ায় পুরো ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এই ঘর যেন তারই জীবনের প্রতিচ্ছবি। তার সুন্দর সংসার কিভাবে যেন নষ্ট হয়ে গেল। রাতুল বুঝতেই পারল না তার জীবনটা এমন হয়ে যাবে সে ভাবতেও পারেনি। এই সব কিছুর কারণ অমানিশা। অমানিশার কথা মনে হতে রাতুলের চল শক্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দে রাতুলের ধ্যান ভাঙে। এই অসময়ে কে হতে পারে? কিছুক্ষণ পর আবার দরজায় কেউ একজন কড়াঘাত করলো। রাতুল এবার উঠে দরজা খুলে দিল। দরজার সামনে অমানিশা দাঁড়িয়ে। অমানিশাকে দেখেই রাতুল একটা ক্রূর হাসি দিল। শিকার বুঝি এবার নিজেই ধরা দিল। রাতুল একপাশে দাঁড়িয়ে অমানিশাকে ভিতরে যাওয়ার জায়গা করে দিল। অমানিশা খানিকটা অবাক হয়ে ধীর পায়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। অমানিশা ঘরে ঢোকা মাত্রই রাতুল ধপাস করে দরজা বন্ধ করে দিল। ধীর পায়ে এসে বসলো চেয়ারে। অমানিশা এসে রাতুলের পায়ের কাছে বসলো হাঁটু গেড়ে। আমায় ক্ষমা করে দাও রাতুল। আমি আমার ভুলের শাস্তি পেয়ে গিয়েছি। আমি জানি তুমি আমায় ফিরিয়ে দিবে না, তাই তোমার কাছেই ফিরে এসেছি। তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। অমানিশার কথা শেষ করা মাত্রই রাতুল শরীরের পুরো শক্তি দিয়ে তাকে এমন একটা লাথি দিল যে অমানিশা কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়ল। রাতুল উঠে অমানিশার সামনে গিয়ে বসে। তার চিবুক চেপে ধরে বলে, কি ভেবেছিস তুই? তোর মতো পতিতাকে আমি আবার গ্রহণ করব? আমার শান্তির সংসারকে জাহান্নাম বানিয়েছিলি তুই। এখন নাগরের সাথে ভেগে গিয়ে আমার জীবনটাও জাহান্নাম বানালি। তোকে আমি আবার ফিরিয়ে নেব। হা হা হা। রাতুল ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে উঠল। এই মুহূর্তে তার চেহারা পিশাচের মতো মনে হচ্ছে অমানিশার কাছে। ভয়ে অমানিশা কাঁপতে লাগলো। রাতুল আবার হিংস্রভাবে গর্জে উঠল, দে, আমার সব টাকা পয়সা ফিরিয়ে দে। অমানিশা কাঁপা গলায় বলল, টাকা তো নেই, সব নিয়ে চলে গেছে আমার কাছ থেকে। আমায় ক্ষমা করে দাও রাতুল। টাকা নেই শুনে রাতুল যেন আরো হিংস্র হয়ে উঠল। অমানিশার গলা চেপে ধরে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলো রাতুল। হারামজাদি, কোন ভাতারকে আমার টাকা খাইয়ে এসেছিস? এত বড় কলিজা তোর! আমার টাকা মেরে আবার আমারই কাছে এসেছিস ক্ষমা চাইতে। আজ তোকে আমি শেষ করে ফেলবো। এই বলে একটা ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল অমানিশাকে। আবার যখন লাথি মারতে যাবে তখন অমানিশা প্রতিরোধ করার চেষ্টা করে। এতে করে রাতুলের রাগ আরো বেড়ে যায় এবং রাগে দিশেহারা হয়ে টেবিলে থাকা ফুলদানি দিয়ে অমানিশার মাথার পেছন বরাবর জোরে একটা আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে অমানিশা। এর উপরেও রাতুল অনবরত কিল ঘুষি মারতেই থাকে। সে যেন আজ উন্মাদ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর রাতুল ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল আর অমানিশাকে গালাগাল করতে লাগলো। রাতুল ভেবেছিল অমানিশা মার খেয়ে ক্লান্ত হয়ে শুয়ে আছে। কিন্তু বেশ কিছুক্ষণ অমানিশার নড়াচড়া না পেয়ে রাতুল চেক করে দেখে অমানিশা শ্বাস নিচ্ছে না। রাতুল যা বুঝার বুঝে নেয়। সে এতটাই হুঁশহারা হয়ে গেছে যে অমানিশার মৃতদেহ এখানে রেখেই
পালিয়ে যায়। রায়ান চৌধুরী আয়ানকে স্কুলে দিয়ে এসেছে সবে। আনিশা চা করে এনেছে তার জন্য। রায়ান বারান্দায় বসে চা খাচ্ছে আর পত্রিকা পড়ছে। সকালে অফিসে যাওয়ার আগে চা খেতে খেতে পত্রিকা পড়াটা রায়ানের অনেক দিনের অভ্যাস। পত্রিকা পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনামে রায়ানের চোখ আটকে গেল। নিজ স্ত্রীকে হত্যার দায়ে গ্রেপ্তার রাতুল ভুঁইয়া। সাথে রাতুলের একটি ছবি। পালিয়েও শেষ রক্ষা হয়নি রাতুলের। ধরা পড়ে গিয়েছে সে। উৎসুক হয়ে রায়ান পুরো বর্ণনা পড়ে ফেলল একটানে। আনিশাকে ডেকে দেখালো। আনিশা কিছুক্ষণ থ মেরে বসে রইল। রায়ান কনুই দিয়ে ঠেলে আনিশাকে বলল, কি হলো, তোমার খারাপ লাগছে? আনিশা বলল, আরে না, আমি একটা কথা চিন্তা করছি। কি? সৃষ্টিকর্তার কি সুন্দর বিচার দেখছো রায়ান। তাদের শাস্তির জন্য আমার কিছুই করতে হয়নি, বরং আমার অন্তরের যে অভিশাপ, আমার নিষ্পাপ বাচ্চাদের অভিশাপ পড়ে গিয়েছে ওদের উপর। আমার জীবন ধ্বংস করতে গিয়ে ওরাই ধ্বংস হয়েছে। আর আমি আগুনে পুড়ে ছাই হয়ে আবার নতুন করে জন্ম নিয়েছি তোমার ভালোবাসায়। রায়ান চৌধুরী আনিশাকে বুকে টেনে নিল। আনাবিয়া এসে দুহাতে বাবার মাকে জড়িয়ে ধরল। এ তো আনিশার পূর্ণতা। এক জীবনে সুখী হতে আর কি লাগে, যদি রায়ানের মতো একজন যত্নবান স্বামী থাকে। দিন শেষে একজন নারীর মাথার উপর একজন পুরুষের ছায়া সবসময় প্রয়োজন। সেটা হোক বাবা, বড় ভাই অথবা একজন চরিত্রবান স্বামী। সমাপ্ত।